সোশ্যাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনারা জানেন সুপ্রিম কোর্টে এনওএস ডিএলএড মামলা ছিল। সেই এনওএস ডিএলএড মামলাটি যেটির উপরে ছিল যে পর্ষদ এনওএস ডিএলএডের যে ভেরিফিকেশান দিয়েছে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের উপরে ভিত্তি করে একটি এমএ ফাইল ছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান কোড নাম্বার 5-এ ছিল 46 নম্বর আইটেমে 47 নম্বর আইটেমেটি ছিল। তো এই মামলাতে কি উঠে এলো এবং শুনানিতে কি হলো, অর্ডার কপিতে কি লেখা হলো বিস্তারিত বলবো। তো এখন বলা যেতে পারে এই যে প্রসেসিং চলছে পুরো ঘেটে হয়ে গেল, পুরো এক প্রকার এসটি অর্ডার পড়ে গেল এই এনওএস এই ডিএলএড এই যে সমস্যাটা। কিন্তু একটা জিনিস এখানে বলবো যে এটা এক প্রকার ভালোই হয়েছে এনওএস ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষে। কারণটা কি, তাদের এখন যদি এই ডকুমেন্টস ভেরিফিকেশান করতে দেওয়া হতো তাহলে এই যে ডকুমেন্টসগুলো ছিল তারা সেই ডকুমেন্টসগুলো শো করতে পারতো না। এখানে পিটিশনারদের পক্ষে বা এনওএসদের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন উনি স্টে চেয়েছিলেন বা উনি কিছু মতামত প্রদর্শন করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় বিচারপতি একটা কথা বলেছিলেন যে এটা কি আপনার মতো হতে পারে যে আপনি এটা দেখাবেন না, এমন একটা কি। সেখানে পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন যে ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদিতেই দেখাতে বলেন। ওখানে কিন্তু বোর্ডের পক্ষ থেকে কুণাল চ্যাটার্জি ছিলেন অ্যাডভোকেট ও আরও হিসাবে। তো ইনিও বিস্তারিত বলেন যে ব্যাপারটা যে নোটিফিকেশন হয়েছে, প্রসেসিং শুরু হয়েছে, উনি স্টে এটা আটকানোর চেষ্টা করেন। তো পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেটের পক্ষ থেকে সেটি স্টে করা হয়। তো সেই স্টে হয়েছে, সেটা এক প্রকারের খারাপ দিক নয়, এনওএস ডিএলএড ক্যান্ডিডেটের জন্য একটি ভালো দিক। কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট, এই 1200 সামথিং ক্যান্ডিডেটের হয়ে যে মামলাটি আজকে হয়েছিল যে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তার বাইরে যারা নন পিটিশনার রয়েছেন তাদের পক্ষে কিন্তু এটা ক্ষতিকর মামলা কিছুই নয়, তাদের জন্য এটা কিছুই হয়নি। এটা এক প্রকার ওইটা যদি ছাড়পত্র পেয়ে যায় অটোমেটিক্যালি এই সমস্ত ক্যান্ডিডেটরা পরবর্তীতে যারা নন পিটিশনার তারা যদি সুযোগ পেয়ে যায় তাদের ব্যাপারটাও শিথিল হয়ে যাবে। ব্যাপারটা এখানে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছু ভয়ের কোনো কারণ নেই, এখানে কিছুই হলো না। এখন পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া 20-22 বাকি রয়েছে, আনঅ্যাবজার্ভ রয়েছে, এনওএস ক্যান্ডিডেট রয়েছে, সেটা কবে হবে সেটা দেখার বিষয়। আনঅ্যাবজার্ভদের মামলা রয়েছে 20-22 মামলার তো একটি সমাধান হয়েছে, সেটাও তাড়াতাড়ি খুব সমাধান হবে। এনওএসটা সমাধানটা হওয়ার কথা ছিল, সেটা এনওএসের সমস্যাটা সমাধান হয়নি, কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু এনওএসের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার অর্ডার কপিতে কি রয়েছে সেটা আমরা জানবো। আর এই যে 20-22-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেই 20-22-এর নিয়োগ প্রক্রিয়া এখন শুরু করতে পারবে কি না পারবে সেটাও কিন্তু একটা সন্দেহ চলে আসলো। তো এখন এবার আমি নন পিটিশনার যারা রয়েছে তাদের নিয়ে একটা কথা বলতে চাই যে নন পিটিশনাররা তারা কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় তারা মামলা করছে যে তারা যেন এই 1200 ক্যান্ডিডেটের বাইরেও তারা যে এনওএস সেটা যেন তাদেরকেও সুযোগ দেওয়া হয়। তাদেরকেও সুযোগ দেওয়া হবে যদি তারা মামলা করে জিতে আসতে পারে, মামলা ছাড়া তাদের কিন্তু কোনো উপায় নেই। এই হচ্ছে আপডেট। এখন আমরা সুপ্রিম কোর্টে অর্ডার কপি কী রয়েছে সেটা বিস্তারিত দেখবো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের শুনানির অর্ডার কপিতে কী রয়েছে সেটা আমরা দেখে নেব। কোড নাম্বার 5, আইটেম নাম্বার 47, মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন 1065/2025 and সিএ নাম্বার 4963/2025 কি অ্যারাইজিং আউট অফ ইমপিউন ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 4/4/2025। 4/4/2025 যে ইমপিউন জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটার উপরে ভিত্তি করে কিন্তু এমএ অ্যাপ্লিকেশন হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা শুনানি ছিল কৌশিক দাস মূল পিটিশনার এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ছিল। তো এই মামলার স্টে অ্যাপ্লিকেশন দিস ম্যাটার ওয়াজ কল্ড অন ফর হিয়ারিং টুডে অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসাই। তো পিটিশনারদের পক্ষে ছিলেন বৈভব দত্ত মুখার্জি, সূর্যোদয়া প্রকাশ তিওয়ারি, দেবেন্দ্র কুমার শুক্লা অ্যান্ড সাচি পান্ডে, এবং ফর রেসপন্ডেন্ট এওআর হিসেবে ছিলেন কুণাল চ্যাটার্জি। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং। তো এখানে যে ব্যাপারটি উঠে আসছে দুটি পয়েন্ট আমাদেরকে একটু ভাবাচ্ছে। ইস্যু নোটিস রিটার্নেবল উইথিন 6 উইকস, 6 সপ্তাহের মধ্যে এখানে রেসপন্ডেন্ট মানে যারা রয়েছে বোর্ড বা পর্ষদের পক্ষ থেকে নোটিশ দিতে হবে এবং সেখান থেকে রিটার্নেবল নোটিশ মানে একে অপরের নোটিশ সার্ভ করা হবে, এভিডেভিট যেটাকে বলা হয়, বা পিটিশনারদের পক্ষেও কিন্তু এই এভিডেভিট সার্ভ করা হবে, তেমনটাই বলা যেতে পারে। এই রিটার্নেবল উইথিন 6 উইকসের মধ্যে এটি সম্পন্ন করা হবে। তো 2 নম্বর পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেইন স্টে। রিক্রুটমেন্ট রিমেইন স্টে রাখা হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়া স্টে রাখা হচ্ছে। এখানে কোন নিয়োগ প্রক্রিয়া? এই যে এনওএসদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন এইটা স্টে রাখা হচ্ছে, কারণ এনওএসদের জন্য এটা কিন্তু খুবই একটি ভালো পয়েন্ট হলো যে এর মধ্যে তারা
সেই মতো অ্যাফিডেভিট বা কোর্টকে বিভিন্ন রকম সাবমিশন করতে পারবে, বা এটা লেট হলেও কি তারা ডকুমেন্টস নিয়ে যদি কোনো পরবর্তী আপডেট আসে বা ভালো কিছু হয়, বা যে বেঞ্চে মূলত এই মামলাটি ছিল সেই বেঞ্চে মানে রেগুলার বেঞ্চে যদি শুনানি হয়, তাহলে কিন্তু এটার অনেকটা মানে সুবিধা হবে। যেখানে সেন্ট্রাল কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যেখানে দুটি মাত্র ডকুমেন্টস দেখতে চেয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একাধিক ডকুমেন্টস দেখতে চেয়েছে। এখানে সংস্থার ইচ্ছা থাকতেই পারে, এটা কেউ হস্তক্ষেপ করতে পারে না, তাও যদি কিছু অনৈতিক ডকুমেন্টস চেয়ে থাকে যেটা এনওএসদের পক্ষে দেখানো সম্ভব নয়, সেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। তো প্রোগ্রেসের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের উপরে ভবিষ্যতের উপরে চূড়ান্ত ফলাফলের উপরে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু ডিপেন্ড করছে। সেই জন্য আপাতত স্টে করা হলো সুপ্রিম কোর্ট থেকে। তো এই হচ্ছে আপডেট রয়েছে, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। আর যারা নতুন পিটিশনার হননি তারা কিন্তু পিটিশনার না হলে সুযোগ পাবেন না এই পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায়, এই অবস্থায় কিন্তু বিষয়টি রয়েছে। তাহলে আমি পুরো বিষয়টি আপনাদের সমস্ত এনআরএস ক্যান্ডিডেটের জন্য বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম।